আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সো আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে আজকে শুরু করব। সবাইকে হচ্ছে জুমার শুভেচ্ছা। জুমার নামাজ পড়ে আসলে খাওয়া দাওয়া করে একটু দেরি হয়ে যায় সবসময়, বুঝছো। আড়াইটায় আসলে ক্লাস শুরু করাটা খুবই ডিফিকাল্ট। এটা আসলে সঙ্গত কারণেই ডিফিকাল্ট, কারণ নামাজ পড়ে আসতে আসতেই 2টার উপরে বাজে। তো দেখা যায় আসলে 2টার উপরে বাজলে তো খাওয়া দাওয়া করে আসলে 2:45 বা 50-এর দিকে খাওয়া শেষ করে এই যে আসলাম। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে চলো হচ্ছে আমরা স্টার্ট করি, ঠিক আছে? ওকে, দাঁড়াও। আজকে তোমাদের জন্য আমি হচ্ছে সামনে একটু দাঁড়াও। হ্যাঁ, তাহলে সবাই চলে আসো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে শুরু করব। উদ্ভিদ শারীরতত্ত্ব, চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, তাহলে উদ্ভিদ শারীরতত্ত্ব, প্রথমেই আমাদের এখানে সাউন্ড সব ঠিক আছে, সব কিছু ঠিক মতো শুনতে পারছো? ওকে, তো চলো। হুম, তাহলে উদ্ভিদ শারীরতত্ত্ব বা হচ্ছে তোমার প্ল্যান্ট ফিজিওলজি, এটা দিয়ে আমরা স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে? স্টিফেন হেলস। স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী 1727 খ্রিস্টাব্দে প্রথম লক্ষ্য করেন যে উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হয়তো বা এতে অংশগ্রহণ করে। এ কারণে তাকে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। আচ্ছা, শারীরতত্ত্ব জিনিসটা কি? শারীরতত্ত্ব হচ্ছে বিজ্ঞানের যে শাখায়, ঠিক আছে, বিজ্ঞানের যে শাখায় হচ্ছে বিভিন্ন শারীরতাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে শারীরতত্ত্ব বলে। তাহলে উদ্ভিদ শারীরতত্ত্ব কাকে বলে? উদ্ভিদ শারীরতত্ত্ব হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ শারীরতত্ত্ব বলে। তাহলে কি বুঝছো যে বিজ্ঞানের যে শাখায় শারীরতাত্ত্বিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে শারীরতত্ত্ব বা ফিজিওলজি বলে, আর উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় হচ্ছে উদ্ভিদের বিভিন্ন শারীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ শারীরতত্ত্ব বলে। তাহলে উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে। একটা হলো লবণ শোষণ প্রক্রিয়া, এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া উদ্ভিদের জন্য। একটা হলো তোমার প্রচ্ছেদন, একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। শ্বসন একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। তাহলে এই যে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যেমন খনিজ লবণ পরিশোষণ, তারপর হলো তোমার শ্বসন, সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, ওই শাখাটাকে বলা হয় উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি। তাহলে এই প্ল্যান্ট ফিজিওলজির জনক হচ্ছেন স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী। কেন? কারণ তিনি প্রথম এই লাইনে প্রথম চিন্তা ভাবনা করেছিলেন। তিনি কি বলছিলেন যে উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হয়তো বা এতে অংশগ্রহণ করে। তিনি এই দুইটা লাইন বলার কারণেই তাকে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়, কারণ তিনি প্রথম এই জিনিসগুলো নিয়ে চিন্তা করছিলেন যে উদ্ভিদ কিভাবে হচ্ছে খাদ্য গ্রহণ করে এবং কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে। হোক সেটা ভুল, কোনো সমস্যা নাই। যেমন অ্যারিস্টটলও কিন্তু অনেক ভুল তথ্য দিছে, অনেক ভুল থিওরি দিছে, তারপরও তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। কেন? কারণ তিনি ভুল দেখ বা যাই দেখ, তিনি কিন্তু প্রথম এই লাইনে কিন্তু চিন্তা ভাবনা করেছেন। ঠিক তেমনিভাবে স্টিফেন হেলসি প্রথম উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করছে, এই জন্য তিনি ভুল শুদ্ধ যাই বলুক, এই জন্য তাকে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। তাহলে তিনি কি বলছেন? যে উদ্ভিদ বায়ু থেকে খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হয়তো বা এতে অংশগ্রহণ করে। এই লাইনটা বলার জন্যই তিনি প্রথম এই লাইনে চিন্তা করছে, এই জন্য তাকে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। ভুল হোক বা শুদ্ধ হোক, তিনি প্রথম এই লাইন নিয়ে চিন্তা করছে আর কি, এই সম্পর্কিত জিনিস নিয়ে চিন্তা করছে। যাই হোক, তাহলে প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরতত্ত্ব, এই শব্দটা দুটা গ্রিক শব্দ থেকে আসছে। একটা গ্রিক শব্দ হচ্ছে ফিজিস, ফিজিস মানে হচ্ছে নেচার মানে প্রকৃতি, আর লোজস মানে হচ্ছে ডিসকোর্স বা আলোচনা করা। তাহলে ফিজিওলজি শব্দটা আসছে ফিজিস, ফিজিস মানে প্রকৃতি বা প্রাকৃতিক বিভিন্ন শারীরতাত্ত্বিক বিষয়, আর লোজস মানে আলোচনা করা। তাহলে ফিজিস মানে প্রকৃতি রিলেটেড কিছু জিনিস, আর লোজস মানে আলোচনা করা। তাহলে প্রকৃতি বিষয়ক বিভিন্ন জিনিস আলোচনা করাকে ফিজিওলজি বলা হয়। ঠিক আছে, এগুলো আমরা পারবো। তাহলে এখন আসো খনিজ লবণ পরিশোষণ। তাহলে এই চ্যাপ্টারে আমরা বুঝতে পারতেছি যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে আমরা মেইন 4টা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া পড়ব। খনিজ লবণ পরিশোষণ, প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। তাহলে খনিজ লবণ পরিশোষণ বা অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। আচ্ছা, তাহলে খনিজ লবণ পরিশোষণে প্রথমেই জানতে হবে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গিয়েছে যে উদ্ভিদের জীবন ধারণের জন্য 17টি অত্যাবশ্যকীয় উপাদান দরকার। কি দরকার? তাহলে উদ্ভিদের জীবন ধারণের জন্য ঠিক 17টা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান দরকার। 17টা অত্যাবশ্যকীয় উপাদান দরকার। এই 17টা অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে 3টা জিনিস উদ্ভিদ বাতাস থেকে শোষণ করে, আর বাকি সবকিছু হচ্ছে উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। তাহলে কোন 3টা জিনিস উদ্ভিদ বাতাস থেকে শোষণ করে? আমি এটা মনে রাখতাম, CHO, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন।
কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটা জিনিস হচ্ছে উদ্ভিদ বাতাস থেকে শোষণ করে। এই তিনটা বাদে বাকি সব কয়টি উপাদান হচ্ছে উদ্ভিদ মাটি থেকে হচ্ছে তোমার শোষণ করে। তাহলে 17টা উপাদানের মধ্যে 3টা উপাদান মনে রাখবা কেমনে, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, CHO, তার মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটা সে বাতাস থেকে শোষণ করতেছে, বাকি 14টা সে মাটি থেকে হচ্ছে শোষণ করতেছে। এখন আসা হচ্ছে লবণ পরিশোষণ অঙ্গ। তাহলে স্থলজ উদ্ভিদ যারা স্থলে জন্মে, সেই স্থলজ উদ্ভিদের মূলের অগ্রভাগ, মনে করো যে এটা যদি একটা মূল হয়, একটা স্থলজ উদ্ভিদের যদি এটা একটা মনে করো এটা একটা মূল, তাহলে মূলের যে অগ্রভাগ বা মূলের যে আগাটা আছে না, মূলের যে অগ্রভাগ বা মূলের যে আগা আছে, তাহলে স্থলজ উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল, মূলের অগ্রভাগে কিছু অঞ্চল আছে যে অঞ্চলটা হচ্ছে তোমার কোষ বিভাজন অঞ্চল। তাহলে স্থলজ উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলাই তোমার হচ্ছে লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম ভূমিকা হচ্ছে পালন করে। তাহলে স্থলজ উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল, মানে এই অঞ্চলের কোষগুলো হচ্ছে দ্রুত বিভাজিত হয়, সেই কোষ বিভাজন অঞ্চলই তোমার কি করে, নবগঠিত কোষ বিভাজন অঞ্চলই লবণ পরিশোষণে হচ্ছে অধিক কার্যকর ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এটা ছাড়াও উদ্ভিদ কি করে, মূলরোম দিয়েও কিছু লবণ পরিশোষণ করে থাকে। মূলরোম দিয়ে কেমনে লবণ পরিশোষণ করে দেখো, উদ্ভিদের মূল থেকে সূক্ষ্ম সূক্ষ্ম গায়ের লোমের মতো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস বের হয়, এগুলাকে হচ্ছে মূলরোম বলে। এগুলাকে কি বলে, এগুলাকে হচ্ছে তোমার মূলরোম বলে। এই মূলরোমের মাধ্যমেও সে কিছু পরিমাণে কি করে, খনিজ লবণ হচ্ছে তোমার শোষণ করে। এই মূলরোমের মাধ্যমে কিভাবে করে, এই মূলরোম দিয়ে উদ্ভিদ মূলত হচ্ছে পানি শোষণ করে। তো পানির মধ্যে লবণ কি থাকে, অনেক সময় দ্রবীভূত অবস্থায় থাকে। সো মূলরোম দিয়ে যখন সে পানি শোষণ করে, এর মধ্যে যে লবণ দ্রবীভূত থাকে, সেই দ্রবীভূত লবণও সে শোষণ করে। এই জন্য মূলরোম দিয়েও সে কিছু লবণ পরিশোষণ করে। কিন্তু ধারণা করা হয় যে নিমজ্জিত জলজ উদ্ভিদের সব অঙ্গই লবণ পরিশোষণে কার্যকর ভূমিকা পালন করে। নিমজ্জিত জলজ উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলের অগ্রভাগের নবগঠিত কোষ বিভাজন অঞ্চলগুলা খনিজ লবণ শোষণ করে। আবার মূলরোমের মাধ্যমে যখন সে পানি শোষণ করে, তখনও সে কিছু পরিমাণে খনিজ লবণ শোষণ করে। আর নিমজ্জিত জলজ উদ্ভিদের ক্ষেত্রে তার সব অঙ্গই খনিজ লবণ পরিশোষণে হচ্ছে কার্যকর ভূমিকা পালন করে। তাহলে দেখো, নিমজ্জিত জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা একটু বোর্ডে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই, চলো আমরা একটু দেখি। আমরা এই জিনিসগুলো হচ্ছে একটু দেখি বা দেখার চেষ্টা করি। হ্যাঁ, কি হলো, আচ্ছা ঠিক আছে, বোর্ড এতক্ষণ ওপেন হইলো। ওকে, তোমাদের কিন্তু আমরা ক্লাসগুলা ডিসেম্বরের 16-17 তারিখের মধ্যেই শেষ করে দিব। এর জন্য আমরা কিছু ক্লাস হচ্ছে তোমাদের রেকর্ড দিব। আর আজকে তো জাদিদ ক্লাস নিবে, ঠিক আছে, জাদিদের ক্লাস নেওয়ার পরে আমরা তোমাদের জন্য হচ্ছে যেই ক্লাসগুলো রেকর্ড দিব, সেই ক্লাসগুলোর উপরও কিন্তু আমরা এক্সাম নিয়ে নিব। তাহলে রেকর্ড ক্লাস দেখে তোমরা হচ্ছে এক্সাম দিয়ে ফেলবা, তাহলে একটু দ্রুত হবে। ঠিক আছে, আর আমরা তো ফুল ডিটেলসে পড়াচ্ছি, একটা লাইনও কিন্তু বাদ দিয়ে পড়াই না। সো ফুল ডিটেলসে যেহেতু পড়াই, সো অন্যদের সাথে আসলে কম্পেয়ার করে আসলে লাভ নেই। আমি তোমাদেরকে সবসময় বলি, অল্প বাদ দিয়ে, অনেক কিছু বাদ দিয়ে পড়লে তুমি কখনো ভালো করতে পারবা না। তুমি অনেক কিছু বাদ দিয়ে পড়ে তুমি সিলেবাস শেষ করছো, এই সিলেবাস শেষ করে তুমি কোথাও ভালো করতে পারবা না। কিন্তু আমরা যেভাবে পড়াচ্ছি, আমরা যদি সিলেবাস শেষ করে ভালো করতে পারবা। এর জন্য হ্যাঁ একটু চাপ হবে, সব লাইন পড়তে হচ্ছে, বাট বিশেষ করে এটা ওর্থ ইট। আর পরীক্ষার এখনো 2 মাস বাকি, 2 মাস অনেক সময়, ভালো মতো পরে ইনশাল্লাহ মেডিকেলে চান্স হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা তোমাদের জন্য এরপরে আবার ফাইনাল রেডি ফর মেডি ক্লাস নিব, অর্থাৎ শর্টকাট রিভিশন ক্লাসও নিব তোমাদের। আর টেলিগ্রামের তো আমরা তোমাদের র্যাপিড ফায়ার তো নিবই, সো টেনশন করার কারণ নাই। কিন্তু প্রথমবার ডিটেলসে শেষ করব। এটা ডিটেলসে শেষ করতে যে আমাদের এই যে সামনের 10-12 দিনে যদি 5-6টা ক্লাস রেকর্ড দেওয়া লাগে, আমার মনে হয় এটা নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। একবারে ফুল ডিটেলস ক্লাস, কিছু ক্লাস দরকার বলে আমরা রেকর্ড দিব। ঠিক আছে, আর লাইভ তো নিচ্ছি আমরা সবাই। আবার জাদিদ আজকের থেকে লাইভ না শুরু করছে, ও দেখবা যে কিছু বোটানির 2-3টা চ্যাপ্টার, উদ্ভিদ প্রজনন আর ওই যে জীবের বিস্তার, পরিবেশ সংরক্ষণ, এই 2টা চ্যাপ্টার জাদিদ হচ্ছে নিবে আর কি। কোষের গঠনেরও কিছু ক্লাস হচ্ছে জাদিদ নিবে। ঠিক আছে, আর তুরাবের হচ্ছে ফিজিক্সের 2টা চ্যাপ্টার নিবে 10 তারিখের পরে, 2টা চ্যাপ্টারই বাকি আছে ফিজিক্সে। ঠিক আছে, আর জিকে ইংলিশ তো আমি আর জাদিদ নিচ্ছি, বুঝছো? এইভাবে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে শেষ করব, এবং প্রত্যেকটার এক্সাম হবে কিন্তু। সো এক্সাম তো হচ্ছেই, তো পড়বা ভালো মতো। তারপরে শেষ করার পরে ইনশাল্লাহ আমরা 20 তারিখের পরে ফাইনাল রেডি ফর মেডি ক্লাসও তোমাদের নিব। ঠিক আছে, এবং এটার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগবে না, কোর্সের মধ্যেই পাচ্ছ, অথচ এগুলো কিন্তু দেওয়ারই কথা ছিল না। ঠিক আছে, তো আমরা তোমাদের জন্য সর্বোচ্চটাই করতেছি, জাস্ট আমাদের উপরে হচ্ছে আস্থা রাখো, ভরসা রাখো। ঠিক আছে, তোমরা দেখলাম যে অনেকেই বলতেছো ভাইয়া সিলেবাস শেষ। আমি একটু বলি এটা নিয়ে, আসলে 1 মিনিট একটু বলি, বুঝছো? দেখো,
অনেক জায়গা তোমরা অনেক জায়গায় কি সব জায়গায় তোমরাও কিন্তু অনেক জায়গায় ক্লাস করছো, জাস্ট মিলিয়ে দেখো আমরা তোমাদেরকে যেভাবে ডিটেলসে লাইন ধরে ধরে পড়াচ্ছি, লজিক দিয়ে তোমাদেরকে পড়াটাকে ইজি করে দিচ্ছে, অন্য জায়গাগুলো কিন্তু এরকম করে না। 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস দেখবে উদ্ভিদ শারীরতত্ত্ব সব জায়গায় 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টার ক্লাসে শেষ করে দিচ্ছে, একদিনে 3টা ক্লাস নিয়ে 4টা চ্যাপ্টার শেষ করে দিচ্ছে। ভাই এমনি শেষ করে তো সিলেবাস শেষ করাই দেওয়া যায়। আমি তো তোমাদের এখন বলতে পারি এই লাইন লাগবে না, এটা লাগবে না, এটা একটু দেখবা, হ্যাঁ এটা তো বুঝতেই পারতেছো, শেষ এমনি করে শেষ করে দিলাম। পড়তে তো হবে তোমারে, আমি এমনি শেষ করে দিলাম, তুমি যখন পড়বা তোমার তো মাথায় তো থাকতে হবে এই জিনিসগুলা, তো এমনি করে শেষ করে লাভটা কি? এই জন্য সিলেবাস শেষ করাটা ইম্পর্টেন্ট না, সিলেবাসটা কতটুকু ভালো মতো শেষ করছে এটা ইম্পর্টেন্ট। একজন সিলেবাস শেষ করছে, ওর ভিতর থেকে একটা প্রশ্ন করলাম, কিছু হা করে তাকায় আছে আমার দিকে, এই সিলেবাস শেষ দিয়ে আমি কি করব? আমি একটা ছোট্ট গল্প বলি, তোমরা বুঝবা। আমি স্কুলে তো সবসময় আল্লাহর রহমতে মানে মোটামুটি ভালো পজিশনে ছিলাম, ফার্স্ট বয় ছিলাম। স্কুলে একটা জাস্ট গল্প বলি, 1 মিনিট গল্প বলে আমি শুরু করতেছি, এটা বুঝাই কেন শেষ করাটা ইম্পর্টেন্ট না। আমরা যখন ছোটবেলায় ছিলাম, ধরো ক্লাস 3 ক্লাস 4, ধরো 3 থেকে 4-এ উঠছি, তো কি হইতো জানো, আমার কিছু ফ্রেন্ডদেরকে মানে ধরো ক্লাস 3 এর বার্ষিক পরীক্ষা হইতো, আমাদের সময় তো বার্ষিক পরীক্ষা হইতো, বছরে 3টা পরীক্ষা হইতো তোমরা জানো। তো ধরো ক্লাস 3 এর বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসে শেষ, ডিসেম্বর মাসটা পুরো বন্ধ, আবার জানুয়ারিতে মনে করো আমরা ক্লাস 4-এ উঠে যাব। তো যেটা হইতো যে ক্লাস 3-তে বার্ষিক পরীক্ষা দিয়ে, আমি স্কুলের ফার্স্ট বয় ছিলাম, আমি পড়াশোনা করতাম না, মানে 3 এর বার্ষিক পরীক্ষা দিয়ে ওই 1 মাস আমি রেস্ট নিতাম, ঘুরতাম, নানু বাড়ি বেড়াইতে যাইতাম, মানে এইগুলাই করতাম, পড়াশোনা করতাম না। কিন্তু আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে কি করতো, তাদের আব্বা আম্মুরা বাসায় টিচার রাখতো, মানে 3 এর বার্ষিক পরীক্ষা শেষ না, তুমি এখন বসে থাকা লাভ নাই, 4 এর পড়া পড়ো, 4-এ আগায় রাখো, ওদেরকে পড়াইতো। ওরা ডিসেম্বর মাসেও পড়তো, মানে 3 এর বার্ষিক পরীক্ষা দিয়ে ডিসেম্বর মাসেও পড়তো, 4 এর পড়া পড়তো। তো এরকম হয়তো যখন আমি 4 এর মনে করো পড়া শুরু করতাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তো আমার ফ্রেন্ডদের আম্মুরাই বলতো যে, আমার আম্মুকে বলতো যে ভাবি ওর তো পুরো ম্যাথ শেষ, মানে 4 এর ম্যাথ নাকি ওর পড়া হয়ে গেছে, ফার্স্ট টার্মে সব কিছু ওর পড়ায় ফেলছে বাসায় টিচার রেখে ওই ডিসেম্বর মাসে, খুব ভালো কথা। আর আমি শুরু করছি কেবল জানুয়ারি মাসে, আমি তোমাদেরকে বুঝাই। কিন্তু দিন শেষে যেটা হইতো যে 4 এর যখন ফার্স্ট টার্ম পরীক্ষা হইতো, আল্লাহর রহমতে আমি ফার্স্টই হইতাম, আর আমার যেই ফ্রেন্ডগুলো সব শেষ করে রাখতো ওরা কেন জানি ফার্স্টও হইতো না, অনেক সময় খারাপই করতো, ম্যাক্সিমাম টাইমই খারাপ করতো, ভালো কিছু করতে পারতো না। কিন্তু ওদের তো সিলেবাস আমার আগে শেষ, তাহলে লাভটা কি হইলো? এই জন্য আসলে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি কখনো ম্যাটার করে না। তুমি তোমার একটা ফ্রেন্ড তোমার 15 দিন আগে সিলেবাস শেষ করছে, তাতে কি, অনেক কিছু বাদ দিয়ে পড়ছে, সিলেবাস শেষ করতেই পারে, কোনো প্রবলেম নাই। তুমি কোয়ালিটিফুল ওয়েতে সিলেবাসটা একবার শেষ করো, দেন তুমি বাকিটা হচ্ছে যে তুমি আবার রিভিশন দাও, সময় তো আছে, এমন তো না যে ডিসেম্বরের লাস্ট সপ্তাহে পরীক্ষা, এখন এটাও তো তোমরা কেউ বলতে পারবে না। ফেব্রুয়ারির 9 তারিখে ঠিক মতো পড়লো অনেক টাইম, তাইলে কোয়ালিটি হচ্ছে ইম্পর্টেন্ট। আমি শুরু করতাম জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, তাতেও আল্লাহর রহমতে আমি ফার্স্ট হইতাম। আর আমার ফ্রেন্ডরা দেখা যেত অনেকেই হচ্ছে যে ডিসেম্বর মাসে বাসায় টিচার রেখে ওদেরকে সিলেবাস শেষ করা দিত, তাও দেখা যেত পরীক্ষায় খারাপ করতো, ফার্স্ট টার্ম পরীক্ষা, সেকেন্ড টার্ম পরীক্ষা। কোয়ালিটি আসলে ইম্পর্টেন্ট, বাদ দিয়ে পড়ে আসলে এইভাবে শেষ করে এটা নিয়ে কিছু করার দরকার নাই, ঠিক আছে? আর তোমরা তো নিজেরা, আমার মনে হয় তোমরা এখানে যারা আছো তারা, আমি শিওর আমাদের ক্লাস ছাড়াও তুমি অনলাইনে বা অফলাইনে আরও অনেক জায়গায় ক্লাস দেখছো, দেখো নাই তা না, এখন কিন্তু অনেক অফলাইন কোচিংয়েরও ক্লাস 2-1টা তারা পাবলিক করে দেখায়। তো তুমি নিজেই মিলায় দেখো যে আমরা কীরকম ডিটেলসে সুন্দর করে পড়াই। অন্য জায়গায় কিন্তু অনেক তাড়াহুড়া থাকে, তাড়াহুড়ার মধ্যে শেষ করে দেয়, সব জায়গাতে দেখবা। তাইলে এইভাবে শেষ করে তুমি নিজে তারপর ওইরকম একটা ক্লাস দেখে তুমি নিজে পড়ে দেখবা তুমি আটকে যাচ্ছ, তুমি বারবার বই পড়তে যে আটকে যাচ্ছ, তখন তুমি রিয়েলাইজ করবা যে থেকে রাহাত ভাইয়ের ক্লাসটা দেখলে বেটার, তার ক্লাস একটু ডিটেলস হোক, বা ডিএমসি স্টেশনের ক্লাসগুলো ডিটেলস হোক, রাহাত ভাইয়ের ক্লাস হোক, বা জাদিদ ভাইয়ের ক্লাস হোক, বা তুরাব ভাইয়ের ক্লাস হোক, তাদের ডিটেলস ক্লাস করার পরে বইটা পড়লে একবারে সব পানির মতো সহজ লাগে, আর তখন আর বেশি পরিশ্রম করা লাগে না, ইজি হয়ে যায় এবং প্রত্যেকটা লাইন পড়া হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। আর আমরা তো তোমাদের আবার রিভিশন ক্লাস নিবই, সো এইটুকু তো আস্থা আমাদের উপর রাখা উচিত তোমাদের, তাই না? আর যেহেতু সময়ও আছে, আমি এই জন্য বারবার বলছিলাম যে ডিসেম্বরের শেষে কখনো পরীক্ষা হবে না, আমি কিন্তু প্রথম থেকে বলছি যেটা জানুয়ারির আগে হওয়া সম্ভব না, এখন দেখো এটা ফেব্রুয়ারি নিয়ে গেছে, ঠিক আছে? ও আর বই কিন্তু আজকে আমরা কয়েকজনকে কিন্তু দিয়ে দিছি, বই পেয়ে গেছে, হ্যাঁ একটু পরে তোমরা ভিডিও দেখবা, চলে আসছে কিন্তু। এর মধ্যে একটা ছেলের বাসা হচ্ছে চাংখারপুলে, আমি একটু বলে দিই, আমাদের বইগুলো তো সব বাংলা বাজার থেকে আমরা পাঠাচ্ছি আর কি, ওখানে সব ছাপাখানা সব কিছু। তো একটা ছেলের বাসা দেখলাম চাংখারপুলে, তো আমরা ভাবছি যে একটা কাজ করি, ওরে হচ্ছে আমরা ওইখানেই বইটা দিয়ে দিই, সো যাদের ওর ওইখানেই বইটা দিয়ে দিছে, একটু পরে হয়তো সন্ধ্যায় ভিডিও পাবা, ঠিক আছে? প্যাকেজিং করে ওর ওইখানেই দিয়ে দিচ্ছে, যেহেতু ওর বাসা পাশেই, তো ওরে আর আমরা কুরিয়ারে দিই না, ওরে ফোন দিয়ে আমরা আইনা, আমি নাই, জাদিদ ছিল আর কি, ঠিক আছে? আমি তো জাদিদ একটু পরে আসবে আর কি, সো পেয়ে যাবা, হ্যাঁ? সো বুঝতেই পারতেছো, মানে কাছের যারা তারা অলরেডি 2-1-2-4 5জন করে পেয়ে গেছে আর কি, ঠিক আছে? ওরাই দেখবা রিভিউ দিবে, ওরাই দেখবা সুন্দর ভিডিও দিবে ডিএমসি স্টেশনে, দেখো। ওকে, ঠিক আছে।
আর গতকাল আমরা আসলে আর বইটাই করতে পারি নাই, গতকাল একটা কাহিনী ছিল, তোমরা জানো গতকাল সারাদিন বৃষ্টি ছিল, এই জন্য একটু ঝামেলা হয়েছে, গতকালের চালানটা আমরা শেষ করতে পারি নাই। কারণ তোমরা তো বুঝোই যে বই হচ্ছে এমন একটা জিনিস, যেটা মনে করো যে আলটিমেটলি আমরা কি করব, বৃষ্টিতে বের করা যায় নাই ছাপাখানা থেকে। গতকাল আমরা পুরো দিনটা ওয়েস্ট হয়েছে, গতকাল সারাদিন বৃষ্টি ছিল, ঠিক আছে, এই জন্য হচ্ছে সমস্যা হয়েছে আর কি। ওকে ঠিক আছে, চলো। ওকে ওকে তাহলে আসো। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে নিমজ্জিত জলজ উদ্ভিদের সব অঙ্গই লবণ পরিশোষণে হচ্ছে কার্যকর ভূমিকা পালন করে। তাহলে দেখো নিমজ্জিত জলজ উদ্ভিদের সব অঙ্গই কি করতেছে, লবণ পরিশোষণে কার্যকর ভূমিকা পালন করতেছে। কেমনে? ধরো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদটা পুরোপুরি মনে করো পানির নিচে হচ্ছে ডুবে আছে, এটা হচ্ছে গাছপালা, ঠিক আছে, এটা একটা উদ্ভিদ। আচ্ছা যাই হোক, কেউ হাইশো না আবার যে ভাইয়া কি উদ্ভিদ আঁকছে, কেউ হাইশো না, এটা কিন্তু পানি। হ্যাঁ আমি কিন্তু অনেক ভালো ছবি আঁকি, আমি জানি, আমাকে মানুষ রাহাতদা ভিঞ্চি বলে, আমি জানি এগুলা, অনেক সুন্দর ছবি আঁকি। তোমরা এটা একটু পরে কিনতে চাবা এই ছবিটা আমার কাছ থেকে কোটি কোটি টাকা দিয়ে। যাই হোক, তাহলে এটা একটা নিমজ্জিত জলজ উদ্ভিদ। তাহলে একটা নিমজ্জিত জলজ উদ্ভিদ দেখো এটা পুরাটাই কি পানির নিচে হচ্ছে তোমার আছে। নিমজ্জিত মানে কি পানির নিচে ডুবে আছে। তাহলে পানির নিচে ডুবে থাকলে ওর সমস্ত অঙ্গ দিয়েই সে তখন পানি শোষণ করে, কারণ পুরাটাই পানির নিচে ডুবে আছে। তাহলে ওর সমস্ত অঙ্গই কি করে, পানি শোষণ করে। আর পানির মধ্যে কি থাকে, লবণ দ্রবীভূত থাকে। তাহলে সবগুলো অঙ্গ যখন পানি শোষণ করে, সেই পানির সাথে সাথে লবণটাও সে শোষণ করে। এই জন্য নিমজ্জিত জলজ উদ্ভিদের সকল অঙ্গই পানি শোষণ করার কারণে সকল অঙ্গই আলটিমেটলি হচ্ছে খনিজ লবণ শোষণ করে, কারণ পানির মধ্যে লবণ দ্রবীভূত থাকে। এই জন্য নিমজ্জিত জলজ উদ্ভিদের সব অঙ্গই লবণ পরিশোষণে কার্যকর ভূমিকা পালন করে। একবারে ক্লিয়ার। তাহলে এখন আসো, লবণ কিভাবে পরিশোষিত হয়? খনিজ লবণ উদ্ভিদ শোষণ করে হচ্ছে আয়ন আকারে, বুঝছো? গাছ কিন্তু আমাদের মতো হচ্ছে লবণ খাইতে পারে না। তাহলে গাছ কিভাবে খনিজ লবণ পরিশোষণ করে? গাছ হচ্ছে খনিজ লবণ পরিশোষণ করে আয়ন আকারে, অর্থাৎ ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন আকারে হচ্ছে তোমার কি করে, গাছ হচ্ছে তোমার লবণ পরিশোষণ করে। তার মানে লবণ পরিশোষণ হচ্ছে আয়ন হিসেবে হচ্ছে তোমার শোষিত হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে হচ্ছে শোষিত হয়। এখন বলো, এই যে খনিজ লবণ, এই খনিজ লবণ সরবরাহের মেইন উৎস হচ্ছে কোথায়? মাটি। মাটি হচ্ছে তোমার খনিজ লবণ সরবরাহের একমাত্র উৎস। আমরা স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করতেছি, তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে খনিজ লবণ সরবরাহের একমাত্র উৎস হচ্ছে মাটি। মাটি থেকে গাছগুলা কি করতেছে, আয়ন আকারে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ করতেছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন আকারে। আচ্ছা এখন আসো, এর মধ্যে দুইটা এর মধ্যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন উদ্ভিদ হচ্ছে খুব দ্রুত হচ্ছে শোষণ করে, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তাহলে পটাশিয়াম নাইট্রেট এই আয়নটা সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে তোমার শোষিত হয়। তাহলে পটাশিয়াম নাইট্রেট এই জিনিসটা হচ্ছে উদ্ভিদ কি করে, সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে তোমার শোষিত হয়। আর ক্যালসিয়াম সালফেট এই আয়নটা সবচেয়ে মন্থর গতিতে হচ্ছে তোমার শোষিত হয়। এটা মনে রাখবা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, কেঁচো 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 ধীরে চলে, তাই না? কেঁচো মন্থর গতিতে চলে। মন্থর মানে কি? মন্থর মানে ধীর গতিতে। তাহলে কেঁচোর চলন দেখছো না, কেঁচো হচ্ছে মাটির উপর দিয়ে কিন্তু অনেক আস্তে আস্তে চলে। তাহলে কেঁচো মন্থর গতিতে চলে, এটা দিয়ে মনে রাখবা, কেঁচো মন্থর গতিতে চলে। কেঁচো, কেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, কেঁচো স মানে এটা স মনে করো, বা কেঁচো, কেঁচো আমরা উচ্চারণ করি কেঁচো। তাহলে সতে সালফেট, তাহলে ক্যালসিয়াম আয়ন এবং সালফেট আয়ন এই দুইটা ধীর গতিতে চলে বা মন্থর গতিতে চলে। আর পটাশিয়াম নাইট্রেট সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে শোষিত হয়। তার মানে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে তোমার শোষিত হয়। আচ্ছা ঠিক আছে, এখন আসো হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এই যে আমরা বলতেছি যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হচ্ছে 17টা। কয়টা? 17টা। এই 17টাকে কেন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে, এই ব্যাপারে হচ্ছে একজন বিজ্ঞানী আছে ই এপস্টেইন একটা মতবাদ দিছে যে নিম্নলিখিত দুইটা কারণে কোনো একটা মৌলকে হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলা যায়। একটা হচ্ছে এই মৌলটা ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না, মানে এই মৌলটা ছাড়া উদ্ভিদ হচ্ছে তার স্বাভাবিক যে জীবনচক্র আছে সেই স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না একটা। আরেকটা হচ্ছে এই মৌলটা উদ্ভিদ গঠনের বা মেটাবলিজমের হচ্ছে তোমার প্রয়োজনীয় অংশ। তার মানে এই মৌলটা ছাড়া উদ্ভিদ তার জীবন ধারণ করতে পারতেছে না, অথবা এই মৌলটা হচ্ছে উদ্ভিদের গঠনের মানে উদ্ভিদের বিভিন্ন গাঠনিক অংশের জন্য প্রয়োজনীয় অংশ। যেমন দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য হচ্ছে দরকারি। তাহলে ম্যাগনেসিয়াম কিসের জন্য দরকারি? ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার ক্লোরোফিল অণু গঠনের জন্য হচ্ছে দরকারি। আর ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য হচ্ছে দরকারি। তাহলে কি খেয়াল করছো যে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য হচ্ছে দরকারি ম্যাগনেসিয়াম আয়নটা।
সেই ক্লোরোফিলটা আবার হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের জন্য দরকারি। এই জন্য ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, কারণ ম্যাগনেসিয়াম ছাড়া ক্লোরোফিল গঠন হবে না, আবার ক্লোরোফিল গঠন না হলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হবে না, এই জন্য ম্যাগনেসিয়াম অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। আবার দেখো ফসফরাস, ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে, এই জন্য ফসফরাস হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। মনে রাখার টেকনিকটা কি দেখো, মনে রাখার টেকনিকটা হচ্ছে ফসফরাস, এটার প্রতীক কি, পি। ফসফরাসকে আমরা পি দিয়ে প্রকাশ করি কেমিস্ট্রিতে, তাহলে পিতে হচ্ছে পাতা, আমি মনে রাখতাম ফসফরাস পিতে পাতা, তার মানে ফসফরাসের অভাবে পাতা ও ফল ঝরে পড়ে, মনে রাখার টেকনিক। আচ্ছা এখন আসো, এই যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে হচ্ছে তোমার কয়টা, 17টা। এই 17টাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। ম্যাক্রো শব্দের মানে হচ্ছে বড়, ম্যাক্রো মানে হচ্ছে বড় বা বেশি, অর্থাৎ ম্যাক্রোমৌল হচ্ছে এটা পরিমাণে বেশি বেশি লাগে, ম্যাক্রো মানে বড় বা বেশি, তাহলে যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে সেগুলোকে হচ্ছে ম্যাক্রোমৌল বলে। আর মাইক্রো শব্দের মানে কি, ওই যে মাইক্রোস্কোপ, ছোট জিনিসকে দেখার কাজে ইউজ করি মাইক্রোস্কোপ, তাহলে মাইক্রো মানে ছোট বা কম, মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট বা কম। তাহলে যে সমস্ত উপাদানগুলা এই 17টার মধ্যে যে সমস্ত উপাদানগুলো অপেক্ষাকৃত কম পরিমাণে লাগে এদেরকে মাইক্রোমৌল বলা হয়, ঠিক আছে। তাহলে ম্যাক্রোমৌল কোনটা, মাইক্রোমৌল কোনটা, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা একটু একটা কাজ করি, এটা মনে রাখবা। ম্যাক্রোমৌল মনে রাখার একটা টেকনিক হচ্ছে এমজিকে ক্যাফে। দেখো এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এক মিনিট, তাহলে এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এটা 9-10-এর বইয়ে একটা ছন্দ ছিল, আমরা যখন 9-10-এ পড়তাম আমাদের 9-10-এর বইয়ে, বোর্ড বইয়ে এই ছন্দটা ছিল আর কি, ঠিক আছে। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এমজি হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, কেতে পটাশিয়াম, ক্যাফে সিএতে হচ্ছে ক্যালসিয়াম, এখানে কিছু না, নাইসের এনতে হচ্ছে নাইট্রোজেন, আর চপস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন 4টা, তারপরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই 9টা হচ্ছে তোমার ম্যাক্রোমৌল, এই 9টা হচ্ছে ম্যাক্রোমৌল। তাহলে এই 9টা বাদে বাকি যা থাকবে বাকি সব কিছু হচ্ছে মাইক্রোমৌল। তাহলে এই 9টা বাদে বাকি যা থাকবে বাকি সব কিছু কি হবে, মাইক্রোমৌল হবে, ঠিক আছে, পারা যাবে। ওকে, এখন আসো, কিছু মৌল আছে, এই মৌলগুলো হচ্ছে কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন, মানে এখন কিছু মৌল সম্পর্কে আমরা পড়বো যেগুলো সকল উদ্ভিদের জন্য দরকার নাই, কিন্তু এগুলো স্পেশাল কিছু উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন, সেগুলোকে উপকারী মৌল বলে। তাহলে যেই মৌল কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন, তাহলে যেই মৌল কোনো উদ্ভিদের জন্য হচ্ছে বিশেষ প্রয়োজন সেগুলোকে আমরা কি বলি, উপকারী মৌল বলি। যেমন সিলিকন হচ্ছে ঘাসজাতীয় উদ্ভিদের জন্য হচ্ছে উপকারী মৌল। তারপরে সোডিয়াম হচ্ছে তোমার C4 উদ্ভিদের জন্য হচ্ছে উপকারী মৌল। কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য হচ্ছে উপকারী মৌল। আর আয়োডিন হচ্ছে তোমার সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল। এখন এটা মনে রাখার টেকনিকটা কি দেখো, সিলিকন এটা হচ্ছে ঘাসজাতীয় উদ্ভিদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ, সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। লিগিউম হচ্ছে ডাল জাতীয় উদ্ভিদ, লিগিউম হচ্ছে ডাল জাতীয় যে উদ্ভিদগুলা সেগুলোকে লিগিউম বলে। এবং নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, লিগিউম মানে ডাল জাতীয় উদ্ভিদ, এবং কিছু ডাল জাতীয় উদ্ভিদ আছে যারা নাইট্রোজেনকে ফিক্সিং করে। আচ্ছা নাইট্রোজেন ফিক্সিং কি, চলো এটা একটু দেখি। নাইট্রোজেন ফিক্সিংটা কি এটা আমরা একটু দেখি। বলো তো এটা কিসের ছবি? এই ছবিটা তুইলা তোমরা আজকে ডিএমসি স্টেশন গ্রুপে পোস্ট দিও, যে এটা আসলে যেই জিনিসের ছবি এটা যে বলতে পারবে তার জন্য একটা পুরস্কার থাকবে। পুরস্কারটা হচ্ছে এই ছবিটা তাকে আমরা গিফট করবো আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আসো, নাইট্রোজেন ফিক্সিং, দেখো এটা ইংলিশ শব্দ, বলো ফিক্সিং মানে কি? ফিক্সিং মানে কি? ম্যাচ ফিক্সিং না, না ম্যাচ ফিক্সিং না, ওই ফিক্সিং না। দেখো ফিক্সিং মানে হচ্ছে কোনো কিছুকে ফিক্সড করা। ফিক্সিং শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে ফিক্সড করা বা কোনো কিছুকে আবদ্ধ করা। ফিক্সড শব্দের মানে হলো আবদ্ধ করা। তাহলে নাইট্রোজেন ফিক্সিং মানে হচ্ছে কোনো কিছুকে ফিক্সড করা বা আবদ্ধ করা। আচ্ছা নাইট্রোজেন কোথায় থাকে? বায়ুমণ্ডলের 78% হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন মেইনলি বাতাসে থাকে, কিন্তু উদ্ভিদ কিন্তু নাইট্রোজেনকে কখনো বাতাস থেকে শোষণ করতে পারে না। খেয়াল করো, উদ্ভিদ বাতাস থেকে কখনো সরাসরি নাইট্রোজেনকে শোষণ করতে পারে না। তো উদ্ভিদ কি করে? কিছু